সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত পরিবেশ বিষয়ক টক শো। আজকে বিষয় ধরা হচ্ছে নদী রক্ষায় আইন কতটা যথেষ্ট, এই বিষয়ে কথা বলবো আমরা। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য একজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। আমরা একটু দর্শক পরিচয় করে দিই। আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। আমরা একটু আজকে জানবো, দর্শক আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের ৬৪টি জেলা, বিশেষ করে উপজেলাগুলো নদীর মাধ্যমেই মূলত বিভক্ত করা হয়েছে। নামকরণগুলো অনেকাংশে অনেক ক্ষেত্রে নদীমাতৃক দেশ যেহেতু নদীর নামে হয়েছে অনেক ক্ষেত্রেই। এই নদীমাতৃক দেশে বর্তমানে যে নদ নদীগুলোর ভবিষ্যৎ, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের নদীমাতৃক বাংলাদেশে ইতিমধ্যে এক দুরবস্থা আমরা পড়তে যাচ্ছি। সেখানে দেখা গেছে প্রায় ৬৪ জেলায় ৮১টি নদী প্রায়ই একেবারে মৃতপ্রায়। এই বিষয়ে এবং ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরকে কেন্দ্র করে যে 5টি নদী রয়েছে, সেই নদীগুলো প্রায় দখল, অনেকটাই একেবারে মৃতপ্রায় অবস্থায় হয়েছে। বিশেষ করে ঢাকা শহরে যে পরিবেশের যে দুরবস্থা, যে খালগুলো ছোট ছিল, আমরা সেই 60-এর দশকের থেকে যে সকল খালগুলো ছিল, আজকে প্রায় অধিকাংশ, প্রায় 90% খালি একেবারেই নিচ্ছিন্ন হয়ে গেছে নদ নদীগুলো। সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আগামীর এই বাংলাদেশকে, নদীমাতৃক বাংলাদেশের ভবিষ্যৎকে, পরিবেশকে ঠিক রাখতে আমাদের করণীয় কি, সেই বিষয়ে কথা বলবো। ইতিমধ্যে দর্শক আপনারা জানেন, বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বর্তমান সরকার আগামী 5 বছরে দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল নদী খননের মাধ্যমে এই যে বাংলাদেশের এই নদীমাতৃক দেশ পরিবেশ রক্ষায় এক উদ্যোগ নিয়েছে। আমরা জানবো এটা আসলেই এর মাধ্যমে আমরা কতটুকু এগিয়ে যাব, সেই বিষয়ে আমরা একটু যাচ্ছি অতিথির কাছে। জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আপনি একজন পরিবেশ নিয়ে কাজ করেন, নদী বাঁচাও আন্দোলনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনার প্রতিষ্ঠান 2005 সাল থেকে আমরা জানি কাজ করছে নদী নিয়ে, পরিবেশ নিয়ে। আপনার এই নদী বাঁচাও আন্দোলনের উল্লেখযোগ্য কাজগুলো কি কি, আমরা যদি সংক্ষেপে একটু ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে একটু জানি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে এই আপনার মাধ্যমে শ্রোতাদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই বিষয়ে পরিবেশ নিয়ে আলোচনা করার জন্য। প্রথমে যে কথাটি জানতে চাচ্ছিলেন, যে আসলে আপনি শুরুই করেছিলেন বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ বাংলাদেশের জন্মই হয়েছে নদীর উপরে। কিন্তু এটা সত্য যে সেই নদীর উপরে জন্ম হইলেও আজ আমাদের নদীগুলো প্রায় মৃত, অধিকাংশই। অথচ এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে নদীগুলো কিন্তু বেঁচে থাকার প্রয়োজন ছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই নদীগুলোকে আমরা, এই নদীর যারা সন্তান, এই নদীতে মানে মাতৃক দেশে যারা জন্মগ্রহণ করেছি, আমরা নিজেরাই নিজেদের স্বার্থে নদীগুলোকে ধ্বংস করে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন যে নদী আসলে কিভাবে ধ্বংস হচ্ছে। আমরা প্রথমত দেখি নদী, অধিকাংশ নদী একদিকে দখলের শিকার, আর একদিকে পলিউশনের শিকার, দূষণের শিকার। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে দূষণ এবং দখল, এই দুইটা কাজ করছে কারা? আমরা যদি বাস্তব চিত্র দেখি, যারা দখলদার তারা আসলে কিন্তু খুব কম শক্তিশালী লোক না, অনেক প্রভাবশালী। আর প্রভাবশালী ছাড়া কখনো নদী, পুকুর বা খাল বিলেগুলো দখল করা যায় না। আবার আর একদিকে পলিউশন। দুঃখের বিষয়, এই পলিউশনের সাথে সম্পৃক্ত কিন্তু এই দেশের ধনাঢ্য বা প্রভাবশালীরা। কারণ অধিকাংশ মিল ফ্যাক্টরির যে বর্জ্য, হাসপাতালের বর্জ্য, মানে যার যত প্রকারের বর্জ্য আছে সব ফেলছে কোথায়? নদীতে। অথচ এই নদীর গুরুত্ব কিন্তু অপরিসীম। এই নদীর পানি কিন্তু আমরা কি করছি? খাচ্ছি, ব্যবহার হচ্ছে বিভিন্নভাবে। সুতরাং এই যে নদীমাতৃক দেশ, এই নদীকে বাঁচানোর জন্য এই বিষয়টা অনুধাবন করে আমরা নদী বাঁচাও আন্দোলন তৈরি করেছি 2005 সালে। এবং সেই সময় থেকেই অদ্যাবধি আমরা 17টি সুনির্দিষ্ট দফার আলোকে সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছি নদী উন্নয়নে। আনোয়ার ভাই, আমি যদি একটু আপনাকে একটু থামিয়ে যদি বলতে চাই, এই যে প্রায় 21 বছরের পথ চলা আপনাদের,
এই নদী বাঁচাও আন্দোলনে কাজ করতে গিয়ে আপনার মানে যখনই যে সরকার এসেছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের থ্রেট এসেছে কিনা, বা আপনারা সঠিকমতো কাজ করতে পেরেছেন কিনা? পারলে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান তৈরি করার পিছনে অনেকগুলো কারণ থাকে, তো আপনি উল্লেখযোগ্য কি কাজ করেছেন যেটা আসলে দেশ জাতির জন্য মানে আপনি বলতে পারেন আজকের এই মিডিয়ার সামনে সবার উদ্দেশ্যে? আপনি আসলে সঠিক একটা পয়েন্টেই আসছেন। আমরা নদী বাঁচাও আন্দোলন করতে গিয়ে যে কিছুটা যে হুমকির সম্মুখীন হয়নি তা না, কারণ আগেই তো বললাম যে নদীর সাথে সম্পৃক্ত কিন্তু দখল এবং দূষণের সাথে সম্পৃক্ত হচ্ছে প্রভাবশালীরা, কিন্তু জাতীয় স্বার্থে এটাকে বাঁচানো উচিত। এখন এই যে নদীর যে কি কি উপকারিতা আছে, নদী বেঁচে থাকলে যে মূল কথা আমরাই বেঁচে থাকবো, সেই বিষয়টি জাতির সামনে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের সভা করেছি, সেমিনার করেছি, মানববন্ধন করেছি। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ত করে তাদের কাছে এই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি এবং জাতির কাছে এটাও উত্থাপন করেছি যে রাজনৈতিক দুর্বেতন ব্যতীত আমরা দেখতে পাচ্ছি আসলে নদী দখল হয় না, সুতরাং রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এই জন্য রাজনৈতিক ইশতেহারেও যেন নদী রক্ষার একটা সুনির্দিষ্ট কমিটমেন্ট থাকে, সেটাও কিন্তু আমরা তাদেরকে একত্রিত করে এই বিষয়টি উপস্থাপন করেছি। ধন্যবাদ আনোয়ার ভাই। আমরা জানি যে বা পৃথিবীর মধ্যে বৃহত্তর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, নিশ্চয়ই আপনি জানেন। 2019 সালে আপনার 30শে জানুয়ারি হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এই নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করছে। তার মানে তার জীবন আছে, তার সকল কিছু আছে, যেমন একজন মানুষের জীবন আছে, নদীকেও জীবন্ত সত্তা ঘোষণা করছে। নদীমাতৃক এদেশে আমাদের প্রায় 1500-র মতো ছোট বড় নদী আছে, আন্তর্জাতিক নদী আছে 54টি, নিশ্চয়ই জানেন। আমার প্রশ্ন আপনার কাছে, যেহেতু নদী জীবন্ত সত্তা, আপনার কাছে আমরা প্রশ্ন, এই যে নদীগুলো দখল হাইকোর্টে সংসদে 2020 সালে মাননীয় মন্ত্রী তৎকালীন সময়ে ঘোষণা করেছিলেন যে আপনার দেশে দখলদারির সংখ্যা কত, এটার একটা পরিসংখ্যান দিয়েছিলেন। এই দখলদারির সংখ্যাটা প্রায় 49,000 প্লাস, এটা 2020 সালের সংসদ তথ্য দিয়েছিল 64 জেলায়। এই দখলদারি এত বিশাল পরিমাণ, আপনি বলছিলেন যে তারা অধিকাংশ হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায় দখল করে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, বাংলাদেশের নদী রক্ষা কমিশন আছে, আপনার অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এর বিরুদ্ধে কি মামলা একটিও হয়েছে? এর কি একটিও সাজা বা বিচার হয়েছে কিনা? এখানে যদি বিচার নাও হয়ে থাকে, আমরা যতটুকু গেটেছি দেখেছি একটিও বিচার হয়নি। এই দায়টা কার আসলে, কেন হচ্ছে না? আমরা কি তাহলে জীবন্ত সত্তা যে হাইকোর্ট ঘোষণা করলো এটা একটা ফৌজদারি অপরাধ কিনা? আপনি সুন্দর একটা জায়গায় আসছেন যে দেখেন, আমরা বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন বিভিন্ন সময়, ওই আগে বলতেছিলাম যে সভা সেমিনার বা বিভিন্ন নদী বিষয়ক কনভেনশনের মাধ্যমে নদীকে বাঁচানোর জন্য বিভিন্ন আমরা উপায় বা কিভাবে বাঁচানো যায় সে সম্পর্কে আমরা আলোচনার মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করেছি, সরকারের কাছেও এগুলো উপস্থাপন করেছি। এবং এই বিষয়টি নিয়ে যখন হাইকোর্টে মামলা হয়, দেখবেন হাইকোর্টেও মজার ব্যাপার হচ্ছে, শুধু হাইকোর্টে না, আপিলেট ডিভিশন করতে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেখানেও কাকতালীয়ভাবে 17টি নির্দেশনা দিচ্ছেন যে নদীকে বাঁচাতে হবে এবং নদীকে লিগ্যাল এন্টিটি হিসেবেও ঘোষণা করলেন। কিন্তু এই যে হাইকোর্টের রায়, সেই রায়টা কি আসলে আজও বাস্তবায়ন হয়েছে? হয় নাই। এই যে আপনি বললেন, যাই হোক আপনার তথ্য মতে 49,000 বলছেন, ইতিমধ্যে হয়তো আরো বাড়ছে, আমার জানা মতে মোটামুটি 60,000-এর মতো নদীর দখলদারের সাথে যারা জড়িত, দখলদারের সাথে যারা জড়িত, কিন্তু আজ পর্যন্ত আসলে তাদের কিন্তু শাস্তির আওতায় আমরা আনতে পারিনি। শুধু ওই দখলের যে তালিকা আছে, তালিকার মধ্যেই এখনো সীমাবদ্ধ রয়ে গেছে। তাহলে এই যে জাতীয় নদী রক্ষা কমিশন 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তার কাজটা কি? তার কাজটা আমরাই বলেছি, আসলে সেখানে একটা আইনগত একটু জটিলতা আছে। এই জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এটা অ্যাডভাইজারি ক্ষমতা, মানে তারা শুধুমাত্র পরামর্শ দিতে পারে। তাদেরকে এক্সিকিউটিভ, মানে তারা যে শাস্তি দিতে পারে, এই ক্ষমতাটা আসলে সেখানে নাই। এই জন্য এই বিষয়টি নিয়েও কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে উপস্থাপন করেছি যে জাতীয় নদী রক্ষা কমিশনকে আসলে একটি নির্বাহী ক্ষমতা দেওয়া উচিত। যেহেতু জাতীয় নদী রক্ষা কমিশনকেও কিন্তু আপনার হয়তো জানা থাকার কথা যে হাইকোর্টের রায়ের আলোকে, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে
নদীর যে লিগ্যাল গার্ডিয়ান সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে কাকে? জাতীয় নদী রক্ষা কমিশনকে। এই যে জাতীয় নদী রক্ষা কমিশনকে লিগ্যাল গার্ডিয়ান নিযুক্ত করলো, কিন্তু যিনি লিগ্যাল গার্ডিয়ান আইনে এই গার্ডিয়ানকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই যারা মানে ক্ষতি করবে, ধ্বংস করবে, দূষণ করবে তাদেরকে শাস্তি নিশ্চিত করার কোনো এখতিয়ার দেওয়া হয়নি। আচ্ছা কমিশনকে দেওয়া হয়নি। আনোয়ার ভাই, আমি আপনার কাছে জানছি জাতীয় নদী রক্ষা কমিশনের সেই ক্ষমতা এখতিয়ার এক্সিকিউট করার মতো দেয়নি। আপনি নিশ্চয়ই জানেন 64 জেলা আমাদের ডিসি আছে আমাদের। এই ডিসিদের কাজটা কি? নিশ্চয়ই ডিসিরা তার জেলায় তার আওতাধীন যে সকল নদী, যে সকল অবৈধ কাজগুলো হয়, নদী দখলদার, এই জিনিসগুলোই তো একজন ডিসির কাজ। এগুলোকে উদ্ধার করা ডিসির কাজ, সরকারি সম্পত্তিগুলো উদ্ধার করা। বাট আমরা যেইটুকু দেখেছি আজ পর্যন্ত একটি বিচারও হয়নি, সাজাও হয়নি, শাস্তি হয়নি। এই ডিসিদের রাষ্ট্রের টাকা নিয়ে, রাষ্ট্রের টাকা খরচ করে এই যে ডিসিরা একটি খালও কি উদ্ধার করেছে? কেন করেনি? এই সীমাবদ্ধ থেকে আমাদের কি আসলে বেরিয়ে আসা সম্ভব? দেখেন, আসলে আইন যদি বিশ্লেষণ করা যায় তাহলে ইচ্ছা করলে ডিসির যদি বা সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু অনেক কিছু আসলে করা সম্ভব, কিন্তু বাস্তবে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তার কারণে কি, ওই যে আগেই বলতেছিলাম, আপনার সাথে শেয়ার করতেছিলাম যে আসলে নদীর দখল, দূষণ এর সাথে সম্পৃক্ত তো কোনো না কোনো মানে রাজনৈতিক দলের সাথে এরা সম্পৃক্ত। এমনকি আরো সহজভাবে বলতে গেলে যখন যারা দখল করে তারা ওই দলীয় মানে সরকারের ছত্র ছাই এগুলা করে থাকে, যার কারণে ডিসিও কিন্তু অনেক সময় সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয় না। এরপরেও মাঝে মধ্যে আমরা কিছু বিষয় দেখতে পাই যে ডিসি বা ডিসির নেতৃত্বে ছিলেন মহোদয়রা মাঝে মধ্যে হয়তো বা নদী খালবিল রক্ষার জন্য ওই যে যারা অপদখলে আছে, দখল বলবো না আমি, অপদখলে করে আছে তাদেরকে উচ্ছেদ করে আসে। আসার পরে পরের দিন আবার কি হয়, সেই দখল হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা কেন মানে এটা রক্ষা করা যাচ্ছে না, সেই বিষয়টি কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করে উপস্থাপন করেছি যে আসলে নদী দখলের সাথে যারা সম্পৃক্ত আমরা তালিকাও হাতে পেয়েছি, অপরাধীও পেয়েছি। এখন শুধু দরকার কি, তাদের শাস্তি নিশ্চিত করা। এখন শাস্তি নিশ্চিত করতে পারে কারা? সেটা পারে সরকার, সেই সময়ের সরকার বলতে একটা প্রশাসন। তাহলে আমরা বলছি স্বতন্ত্র একটা, যেহেতু পরিবেশ বিষয় কি আছে, একটা আদালত আছে, বিভিন্ন আদালত আছে, শ্রম আদালত আছে, আপনি জানেন। সেই সাথে এই বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এই নদী রক্ষার জন্য আলাদা যেন একটি নদীর ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং যারা নদী অপরাধের সাথে সম্পৃক্ত, নদীর দূষণের সাথে সম্পৃক্ত, তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা যায়। এই জন্য আমরা বলেছি যে আপনাদেরকে অবশ্যই একটি নদী ট্রাইব্যুনাল সরকারের করা জরুরি। এবং আমার মনে হয় আশাবাদী, আমি গত কয়েকদিন আগে দেখলাম যে বর্তমান সরকার সেই পথে হাঁটছেন আর কি, হয়তো আমরা সেটা দেখি আগামীতে কি। আমরা সেদিকে আসছি। আমরা যেটুকু জানি বাংলাদেশে যে কয়টি মন্ত্রণালয় আছে তার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি সম্পদের পরিমাণ হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। অর্থাৎ এদের প্রচুর জমি, যেটা যেইটুকু পুরোটুকুই দখলে বলা যায়। আসলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই সরকার, বর্তমান সরকার 20,000 কিলোমিটার নদী খাল পুনর্খনন করবে ঘোষণা দিয়েছে। আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সরকার কি সফল হবে? কারণ এই খালগুলো পুনর্খনন করতে হলে উদ্ধার করতে হবে। আপনি কি মনে করছেন সরকার সফল হবে? সরকার সফল হবে এটা আমরা মানে আশা করি, প্রত্যাশা করি, এবং যেন সফল হয়। সরকারের এই গত 54-55 বছরও হয়নি, গত 55 বছর হয়নি। 55 বছর মানে আমাদের দেখা মতে এই খাল কাটার কর্মসূচি, এরকম 20,000 কিলোমিটারের কর্মসূচি কেউ নিয়েছে, কেউ নেয়নি। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, নিঃসন্দেহে এটা আগামী দিনে জাতির জন্য কল্যাণকর। এই কল্যাণমূলক কাজে আমি আশা করি বা আমরা আশাবাদী যে সরকার এই জায়গাটা সফল হবে এবং দেশের জনগণ, যেহেতু নদীমাতৃক দেশ, আমরা নদীমাতার সন্তান, আমরা সর্বাত্মকভাবে সরকারকে সহযোগিতা করব এই কর্মসূচিকে সফল করার জন্য। ধন্যবাদ আনোয়ার ভাই। দর্শক, আপনারা দেখছিলেন পরিবেশ বিষয়ক টকশো নদী রক্ষায় আইন কি যথেষ্ট, এই বিষয়ে কথা বলছিলেন আমাদের একজন বিজ্ঞ আলোচক, বাংলাদেশ নদী রক্ষা আন্দোলনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাচ্ছি দর্শক, আমরা ফিরে আসবো আবার আলোচনায়, সে পর্যন্ত সাথে থাকবেন।
দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম এন্টার টিভির আজকের পরিবেশ বিষয়ক টকশো। আমাদের আজকের বিষয় নদী রক্ষা আইনি কি যথেষ্ট কিনা। আমরা দেখছি গত 54 বছর বা 55 বছরের বাংলাদেশে নদীগুলো 60-এর দশক থেকে এ পর্যন্ত যতগুলো নদী দখল হয়েছে 81টি মৃতপ্রায়। এই তালিকায় আপনারা জানেন কুমিল্লায় সবচেয়ে বেশি, সেখানে সবচেয়ে বেশি দখল হয়েছে। ঢাকা শহরের 87টি খাল ছিল, এখন কার্যত খালগুলো একেবারেই মৃতপ্রায়, সবগুলো প্রায়। আপনারা জানেন নদী দখলের যেই নামগুলো উন্মোচিত হওয়া দরকার আজও কিন্তু উন্মোচিত হয়নি। আমরা দেখতে চাই এই সংসদ জনগণের সংসদ, এই সংসদে সারা বাংলাদেশে যে 49,000, 50,000, 60,000 মতান্তরে যে খালগুলো আছে, এই খাল দখলদারদের নাম উন্মোচিত হবে জনগণের কাছে। তাহলেই বর্তমান সরকার যে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের যে কর্মসূচি আলোর মুখ দেখবে, বাস্তবায়ন হবে, আমরা সেটাই দেখতে চাই। দর্শক, আমরা একটু ফিরে যাই অতিথির কাছে। আপনার কাছে জানতে চাই, 60-এর দশক থেকে এ পর্যন্ত প্রায় 300 নদী শুকিয়ে গেছে। প্রাচ্যের ডান্ডি, নারায়ণগঞ্জ 67টি পুরো একেবারে নিচ্ছিন্ন, এবং এই যে যারা এগুলো দখল করে সেটা কিন্তু ফৌজদারি অপরাধ। আমাদের বেলার যিনি সভাপতি ছিলেন, আপনার প্রেসিডেন্ট ছিলেন রেজওয়ানা বন্যা, নিশ্চয়ই জানেন রেজওয়ানা আপা, তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেকই তিনি উপদেষ্টাও ছিলেন। তার সময়কার সময়ে তিনি যখন বেলার সভাপতি ছিলেন প্রচুর মামলা করেছেন যারা অবৈধ দখল করেছে। ঢাকা শহরের মাঠগুলো নিশ্চয়ই আপনারা জানেন, অধিকাংশ মাঠ যেগুলো খেলার জন্য উন্মুক্ত ছিল। আমাদের সন্তানরা যারা ঢাকাতে থাকেন তাদের 4 দেওয়ালের মধ্যে থেকেই বড় হতে হয়। সামান্য কিছু মাঠ ছিল, সেই মাঠগুলো এখন বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে ভরে আছে, অনেকগুলো দখলে চলে গেছে। রেজওয়ানা উনি বেলাতে যখন ছিলেন তখন পরিবেশ নিয়ে কাজ করেছেন, অনেক মামলাও করেছেন। বাট তিনি যখন দায়িত্বে ছিলেন, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা একটি মামলা তিনি রায় দিতে বা তিনি কথা বলতে কিন্তু আমরা দেখি না। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরে 70 ভাগ মাটি দখল আছে, এই দখলগুলো নিয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন বা নিবেন, বা ডিসিদের কি করণীয় আছে? দেখেন, আমি ওই যে বিষয়টা নিয়ে আসলে শেষ করতেছিলাম সেখান থেকে একটু আমি আবার শুরু করতে চাই। যে বর্তমান সরকার আসার পর 20,000 কিলোমিটার নদীপথ খননের একটা পুনঃখননের উদ্যোগ নিয়েছে। এটাকে আমরা আগেই বলেছি, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে আসলে সেখানে আমাদের কিন্তু কোশ্চেন রয়ে যায় যে অতীতে এরকম অনেকেই অনেক আশা দিয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা আশাহত হয়েছি। নামগুলো পাল্টায়, যে যখন যে সরকার আসে তাদের নাম যুক্ত হয়, আগের গুলো পাল্টে যায়, আসলে কাজও হয় না। আচ্ছা, ঠিক আছে, কাজও হয় না, মানে মুখ দ্বারা শুধু প্রকাশিতই হয়, কিন্তু বাস্তবে আমরা সেটা দেখি না। যাই হোক, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তবে হ্যাঁ, দেখেন, এই যে 20,000 কিলোমিটার নদীপথ যদি সত্যিই পুনঃখনন করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটি বিরাট অ্যাচিভমেন্ট হবে। আপনি এই যে বর্তমান যে সংকট, বৈশ্বিক সংকট, যে এই হরমুজ প্রণালীতে তেল সংকটের কারণে বাংলাদেশেও কিন্তু, শুধু বাংলাদেশ মানে বাংলাদেশেও নদী কিন্তু একটা সম্ভাবনার খাত, অর্থনৈতিক ধার উন্মোচিত হওয়ার খাত। যে এই সংকট থেকেও কিছুটা হইলেও নদী পথে যদি আমরা যাতায়াত করতে পারি, খরচ কম সরবরাহ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু একদিকে এই যে তেলের যে সংকট, সেদিক থেকে আমরা কিছুটা উত্তরণ করতে পারবো। সেকেন্ডলি, আসলে এটা কিন্তু সাশ্রয়ী, সেটা কিন্তু নিশ্চিত একটা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। তবে এখানেও কিন্তু আমাদের একটা সন্দেহ আছে যে আসলে সরকার যেভাবে আশা দিচ্ছে, এখন নিজেদের কথাই বলতে হয়, অতীতেও এরকম অনেক আশা দিচ্ছে, কিন্তু অনেক বালিশ মানে কাহিনী, পর্দা কাহিনী, কিন্তু বালিশকাণ্ড, পর্দাকাণ্ড, ঠিক অতীতের সেই কাহিনীটা যেন আবার এই নদীতেও না হয়। খাল কর্মসূচির মাধ্যমে যেন জনমানব ভাই, সরকার ভুল করবে, সরকার ভুল করবে, সরকার ভুল পথে যেতে পারে, সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে, শুধরে দিয়ে বিরোধী পক্ষ, বিরোধী দল বা আপনাদের মতো সংগঠনগুলো ধরিয়ে দিতে চাই এবং সচেতন করে দিতে চাই। সেই ধরনের মানে অপরাধের জন্য আমরা এই নদীর ক্ষেত্রে, খাল কর্মসূচির, খনন কর্মসূচির ক্ষেত্রে যেন পুনরাবৃত্তি দেখতে না পাই, সেটা আমরা। আমি আপনার কাছে আবারও সেই প্রশ্নে যাচ্ছি। 2005 সালে প্রতিষ্ঠিত, 21 বছর আগে আপনাদের প্রতিষ্ঠান, আপনারা কি আজ পর্যন্ত এই সংগঠনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে পেরেছেন? একটি মাঠ আপনার পুনরুদ্ধার করতে কি পেরেছেন?
শোনেন, এই যে কথাটি বললেন, আমরা আসলে বাধ্য করার কেউ না, তবে সরকারকে আমরা পথ দেখাইছি। সরকারকে আমরা মানে একেবারে কি বলে বাস্তব চিত্রটা কি বা সাংবাদিকদের মাধ্যমে সেটা উপস্থাপন আমরা ইতিমধ্যে অনেক দেখেছি আপনার অনশন করে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়েছে, অনশন করে সরকারকে বাধ্য করেছে। আপনারা একটা সংগঠন, সামাজিক সংগঠন, নদী বাঁচাও, পরিবেশ নিয়ে কাজ করেন, কোনোদিন কি অনশন করে একটা দাবি, একটা মাঠ উদ্ধারের জন্য কি আপনারা কোনো প্রচেষ্টা চালাতে পারেন না? আমি শুধু এটা বললাম না, একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে ঢাকা, বাংলাদেশের রাজধানী তো ঢাকা, ঢাকার যে নদীর কেন্দ্রে অবস্থিত বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য একমাত্র আমরা এই নদী বাঁচাও আন্দোলন সংগঠন 3 দিন 3 রাত অবস্থান কর্মসূচি পালন করেছি, যেটা সরকার জানে, সবকিছুই জানে। এই গ্লোবাল মানে যে ভিলেজ, কোন তথ্যটা না জানা আছে সরকারের কাছে, কিন্তু আসলে দরকার কি? সরকারের সদিচ্ছা। দুঃখের বিষয় হচ্ছে সরকারও কিন্তু বারবার আমাদেরকে আশা দিয়েছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন আমরা দেখতে পাইনি। একটু আগে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন যে আসলে যে এই যে আমাদের বেলার রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, আমরাও আশাবাদী ছিলাম যে আমাদের পরিবেশবাদী সংগঠনের একজন ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হয়েছে। নিঃসন্দেহে সরকারের পার্ট হওয়ার কারণে পরিবেশ নিয়ে, খাল নিয়ে, বিল নিয়ে, অথবা এই যে ঢাকার আশেপাশের নদী নিয়ে নিশ্চয় তিনি বাস্তব কিছু দেখতে পাবো বা পরিবেশ নিয়ে দেখতে পাবো। কিন্তু আসলে কি আমরা দেখতে পাচ্ছি? সেগুলা কিছু করতে পারছে? সে কি উপহার দিছে? কোন নদীটা সে উদ্ধার করছে? কোন খালটা উদ্ধার করছে? কোন পুকুরটা উদ্ধার করছে? সুতরাং আনোয়ার ভাই, আমরা একেবারেই অনেক ক্ষেত্রে আসলে আমরা আশাহত হই, তেমন কিছু মানে কি বলবো আর কি। আনোয়ার ভাই, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা একটু রাখছি। সদিচ্ছা। এই যে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু নদীর খনন কর্মসূচি বা খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে হাতে নিয়েছেন, মানে উন্নয়নের কার্যক্রম হাতে নিয়েছে। আমরা আবারও বলি, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তবে সেটা যেন আসলে সদিচ্ছা, এটার জন্য বাস্তব প্রতিফলন দেখতে পাই। এটা যেন মুখের গর্জনই শুধু না থাকে, এটা যেন কাজের মাধ্যমে আমরা দেখতে পাই। সেটা আমরা শুধু সংগঠন হিসেবে না, এ জাতি দেখতে চায়। আনোয়ার ভাই, আপনি জানেন ঢাকা শহর ঘিরে আছে মূলত 5টি নদী নিয়ে: বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা, বংশী নদী। প্রত্যেকটি নদী আপনি বললেন বুড়িগঙ্গার একেবারেই বাজে অবস্থা। শুকনা মৌসুমে, অর্থাৎ এখন যে সময়টা, পুরো গন্ধ হয়ে আসছে পানি, চলাচলে অযোগ্য। এবং এই নদীগুলো পাশাপাশি হচ্ছে ঢাকা শহরে যে মাঠ ঘাট, ছোট ছোট খালগুলো পুনরুদ্ধারে কি পরামর্শ হতে পারে এই সরকারকে আপনার? ধন্যবাদ আপনাকে যে সুন্দর একটা জায়গায় আসছেন। যে আসলে এই জায়গাটা আমরা সকলেই একমত, আমার মনে হয় সরকারও একমত, এই জাতীয় একমত, যে এই দেশকে টিকাইতে চাইলে এই দেশের উন্নয়নে নদীর উন্নয়ন ছাড়া আসলে প্রকৃত উন্নয়ন সম্ভব না। আমরা যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, সেটা করতে চাইলে নদীকে বাদ দিয়ে আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবেন, এটা বাংলাদেশের মানে প্রেক্ষাপটে সম্ভব না। সেটা যদি চিন্তা করি, অবশ্যই যেহেতু বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, সেই ঢাকাকে রক্ষা করতে হবে। আর ঢাকাকে যদি রক্ষা করতে চাই, আমি বুড়িগঙ্গাকে মেরে ফেলবো অথচ ঢাকাকে রক্ষা করব, এটা কি সম্ভব? আমি ঢাকার 87টি খাল ছিল, একটি খালেরও প্রায় আমরা এখন অস্তিত্ব দেখতে পাই না, অথচ ঢাকাকে সুন্দর করে করতে চাই, এটা কিভাবে সম্ভব? আমাদের রাজনীতিবিদরা বারবার মানে যারা এই যে প্রশাসক আছেন অথবা অতীতে ছিলেন, ঢাকাকে আসলেই ঘোষণা দেন সবুজ নগরী করবেন। এই যে সবুজ নগরী করার আসলে বাস্তব কার্যক্রম তো আমরা দেখতে পাই নাই। সুতরাং সবুজ নগরায়ন যদি করতে চান, তাহলে এই খালকে বাদ রেখে, নদীর উন্নয়ন বাদ রেখে আপনি সবুজ নগরায়ন করবেন, এটা সম্ভব হবে না। সুতরাং আমাদের দাবি, এখনো বলছে আপনার মাধ্যমে জানাচ্ছি, সরকারকে জানাচ্ছি, নিশ্চয়ই প্রত্যেকটা কথাই তো সরকারের কোনো না কোনো এজেন্সি এগুলা মানে নোট নেবেন। আমরা দাবি জানাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে এই নদীকে, এই বুড়িগঙ্গাকে, এই বংশীকে, বালিকে, তুরাগকে এবং ঢাকার যেসব খাল আছে সেগুলাকে অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। এই যে সামনে দেখেন বর্ষাকাল আসতেছে আর 3 মাস পরে, তাহলে এখনই তো কর্মসূচি নেওয়া উচিত। আপনার যখন শুরু হবে, যখন জলাবদ্ধতা শুরু হবে, যখন
ড্রেনেজ ব্যবস্থা ক্লবস হয়ে যাবে, মানুষের ওই গাড়ি পানির নিচে থাকবে, তখন সরকারের দেখানো কিছু কাজ মানে কর্মসূচি হাতে নেবে। ওখান থেকে বেরিয়ে আসতে হবে। ওখান থেকে বেরিয়ে এসে একান্তই যদি তাদের মনের ইচ্ছা থাকে, তাহলে এই যে বর্ষা আসার আগে আমি নিবেদন করব, এখনই কর্মসূচি শুরু করুন, এখনই কাজ শুরু করুন, তাহলে এই জাতির উপকার হবে, আপনাদের মানে সরকারেরও কিন্তু আসলে উপকার হবে। ধন্যবাদ আনোয়ার ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। দর্শক, আপনারা দেখছিলেন নদী রক্ষায় আইনি কি যথেষ্ট, এই বিষয়ে আমাদের সাথে কথা বলছিলেন নদী রক্ষা কমিশনের নদী বাঁচা আন্দোলনের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন, যিনি আসলে এই বিষয়ে দীর্ঘদিন কাজ করছেন। আমাদের সরকারের কাছে প্রত্যাশা একটি বাসযোগ্য বাংলাদেশ, বাসযোগ্য ঢাকা যদি তৈরি করতে হয়, আজকে প্রতিনিয়ত বাতাসে যে পরিমাণ সীসা বাড়ছে, সেটা একটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দূষিত শহরের মধ্যে ঢাকা প্রথম দ্বিতীয়র মধ্যে অবস্থান করছে। এখনই যদি এই নদী, এই পরিবেশকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে আগামী দিনে হয়তো বাস অযোগ্য হয়ে যাবে আমার স্বপ্নের বাংলাদেশ। সরকার যে উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে সাধুবাদ জানাই, এবং এটি যেন প্রকৃত অর্থে কোনো কাগজে কলমের আশ্বাস না হয়, বাস্তবায়ন দেখতে চাই পরিবেশকর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। দর্শক, আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিকে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম উপাধ্যক্ষ নুরুজ্জামানিরা। আগামী নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।